ওজ নামের জাদুকরী রাজ্যটি শাসন করে ইউচার আর তার সেক্রেটারি ম্যাডাম মেরিবল। কিন্তু ইউচারের একটা বিশাল গোপন রহস্য রয়েছে। সে আসলে কোনো জাদুই জানতো না। সে পৃথিবী থেকে আসা একজন সাধারণ মানুষ। ম্যাডাম মেরিবল ইচ্ছা করেই এই মিথ্যাটা ধরে রাখতে সাহায্য করে, কারণ এতে করে সে ক্ষমতা আর রাজনৈতিক প্রভাব পায়। একদিন তারা কৌশলে এলফাবাকে গ্রিমিলি নামের এক ভয়ঙ্কর শক্তিশালী জাদুর বই ব্যবহার করতে বাধ্য করে, যেটা খুব কম মানুষই পড়তে পারে। তখনই এলফাবা ভয়াবহ সত্যটা জানতে পারে, ইউচার একজন প্রতারক আর কথা বলা প্রাণীদের উপর সে নির্যাতন চালাতো। ইউচার দাবি করে তার আগে ও যে পুরো বিশৃঙ্খলা ছিল, আর সে এলফাবাকে তার সঙ্গে শাসন করার প্রস্তাব দেয়। কিন্তু আসলে সে শুধু এলফাবার জাদু শক্তি চায়। এলফাবা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে গ্রিমারি নিয়ে উড়ে পালায়। তখন ইউচার আর মরিবল সবাইকে বলে দেয় যে এলফাবা নাকি দুষ্ট। এইভাবেই সে পরিচিত হয় একজন দুষ্ট উইচ নামে। 1 বছর পর এমরান সিটির সঙ্গে সব রাজ্যকে যুক্ত করার জন্য ইয়েলো ব্রিজ নির্মাণ করা হয়। কথা বলা প্রাণীদের জোর করে খাটানো হয়। সৈন্যরা তাদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালায়। একসময় ক্লান্তিতে একটি প্রাণী লুটিয়ে পড়লে এক সৈন্য তাকে আবারও দাঁড় করাতে চাবুক চালায়। ঠিক তখনই হঠাৎ জাদুর আলো ঝলসে ওঠে। এলফাবাকে দেখে সৈন্যরা ভয়ে পালাতে শুরু করে, কিন্তু এলফাবা খুব দ্রুত উড়তে পারে, তাই সে তাদের তাড়া করে চাবুক আর ঝাঁটা দিয়ে আঘাত করতে থাকে। এক নারী সৈন্য তাকে আক্রমণ করতে গেলে এলফাবার চাবুক আর ঝাঁটার আটকে যায়। তখন এলফাবা তাকে টেনে নিয়ে অন্য সৈন্যকে আঘাত করে শেষে রঙের পাত্রে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক সেই সময় এলফাবা ইউচারের উড়ন্ত বানরদের আসতে দেখে এবং সঙ্গে সঙ্গে সে ঝাঁটায় চড়ে পালিয়ে যায়। এই হামলার খবর খুব দ্রুতই পত্রিকায় ছড়িয়ে পড়ে, আর মানুষের মধ্যে এলফাবাকে নিয়ে আবারও ভয় বেড়ে যায়। ম্যাডাম মেরিবল ব্যাপারটা আরো খারাপ করে তোলে, কিন্তু এলফাবা হাল ছাড়ে না। সে ঠিক করে যেভাবেই হোক ওজবাসীকে প্রমাণ করবে যে ইউচার একজন ভণ্ড। এইদিকে এলফাবা পুরনো বন্ধু গ্লিন্ডা এখন মেরিবল আর ইউচারের জন্য কাজ করছে। মানুষ বিশ্বাস করতে শুরু করে যে গ্লিন্ডা নাকি তাদের এলফাবার হাত থেকে বাঁচাবে। একদিন মেরিবল গ্লিন্ডার কাছে আসে ইউচারের দেওয়া এক উপহার নিয়ে। এটা এমন একটা সোফা যা চারপাশে বাবল দিয়ে তৈরি। দেখে মনে হবে গ্লিন্ডা উড়ছে। মেরিবল তাকে একটা দারুণ সুন্দর জাদুর ছড়িও দেয় আর বলে গ্লিন্ডার কাজ হলো মানুষের মনে আশা জাগিয়ে রাখা, একজন ভালো ডাইনি হিসাবে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলা গ্লিন্ডা তার জন্মদিনে প্রথম জাদুর ছুরি পায়। সব বাচ্চারা তাকে জাদু দেখাতে বলে, কিন্তু যতই চেষ্টা করুক কিছুই হয় না। হঠাৎ বাইরে একটা রংধনু দেখা দিলে গ্লিন্ডা সবাইকে খুশি রাখতে ভান করে যে এটা সে নিজেই বানিয়েছে। পরে একান্তে সে তার মাকে বলে সে সত্যিকারের জাদুকরী হতে চায়, কিন্তু তার মা বলে সবাই তাকে ভালোবাসে, এটাই নাকি যথেষ্ট। বর্তমানে ফিরে এসে দেখা যায় গ্লিন্ডা বাবলের ভেতর ভেসে মঞ্চ ক্লিনল্যান্ডে নামে এবং ইয়েলো ব্রিক রোডের উদ্বোধন করে। সেই সুযোগে মেরিবল ঘোষণা করে গ্লিন্ডার বাগদান হয়ে গেল ফিয়েরোর সঙ্গে। এতে ফিয়েরো পুরোপুরি অবাক হয়ে যায়, তবে বাইরে থেকে খুশি থাকার অভিনয় করে পরিস্থিতি সামাল দেয়। এরপর মেরিবল ভিড়ের মাঝে আবারও এলফাবাকে নিয়ে ভয়ঙ্কর সব গুজব ছড়াতে শুরু করে। মানুষ তাকে আরো ভয় পেতে থাকে। এই কথা শুনে ফিয়েরো রেগে যায় এবং গ্লিন্ডাকে টেনে এক পাশে নিয়ে কথা বলে। সে বলে লোকজন যেভাবে এলফাবাকে নিয়ে বাজে কথা বলছে সেটা একদমই ভালো লাগছে না। গ্লিন্ডা শপথ করে বলে তারও এটা ভালো লাগছে না, কিন্তু রাজ্যের শান্তি বজায় রাখতে হলে তাদের এই কাজটাই করতে হবে। তখন ফিয়েরো অভিযোগ করে গ্লিন্ডা আসলে এই সব কিছু করছে নিজের জনপ্রিয়তা আর মানুষের দৃষ্টি পাওয়ার জন্য। গ্লিন্ডা এতে করে কোনো সমস্যা দেখে না এবং তাকে মনে করিয়ে দেয় এলফাবা নিজেই নিজের পথ বেছে নিয়েছে। গ্লিন্ডাকে খুশি রাখার জন্য ফিয়েরো তাকে বিয়ে করতে রাজি হয়। এরপর গ্লিন্ডা আবারও মঞ্চে ফিরে যায় এবং ভান করে সে খুবই খুশি। এরপর সে একটা বোতামে চাপতে আকাশে রঙিন আতশবাজি ফেটে যায়। ঠিক তখনই আকাশে উড়ে আসে এলফাবা এবং মেঘের উপর একটা লেখা ভাসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মরিবল তার জাদু ব্যবহার করে লেখাটাকে বদলে দেয়। এতে করে পুরো জনগণ আতঙ্কিত হয়ে পড়ে। ফিয়েরো সঙ্গে সঙ্গে তার সৈন্য আর উড়ন্ত বানরদের ডেকে পাঠায় এবং এলফাবাকে জঙ্গলের ভেতর তাড়া করতে বলে। বানররা এলফাবার দিকে জাল ছুঁড়ে মারতে থাকে, কিন্তু এলফাবা দক্ষতার সঙ্গে সেগুলো এড়িয়ে যায়। এক সময় একটি গাছের আড়ালে লুকারে ফিয়োরা ভান করে যে সে তাকে দেখেনি এবং সৈন্যদের বলে ডাইনিটি পালিয়ে গেছে। এই দৃশ্য দেখে এলফাবা মন ভেঙে যায়। সে বুঝতে পারে যাকে সে ভালোবাসে সেই মানুষটাও এখন তাকে শিকার করতে এসেছে। সে রাগে ফেটে পড়ে আর মনে করতে থাকে সেই সময়গুলো যখন সে সবার বন্ধু ছিল। এইদিকে এলফাবার হুইল চেয়ারে বসা বন নেসা, সে এমন একটি আইন পাশ করতে যাচ্ছে যার ফলে প্রাণীদের ভ্রমণের জন্য অনুমতি লাগবে। তার প্রধান রক্ষী বাজ
এতে খুবই হতবাক হয়ে যায়। নিসা নিজেকে বাঁচানোর চেষ্টা করে বলে যে তাকে প্রমাণ করতে হবে সে তার বোনের মতো নয়, যে তাকে সবচেয়ে প্রয়োজনের সময় ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তবুও বাজ ঘোষণা করে সে চাকরি ছেড়ে দেবে। পরে ট্রেন স্টেশনে বউকে যেতে দেওয়া হয় না। জানা যায় নতুন আইন কার্যকর হয়ে গেছে। পারমিট না থাকায় পুরো পরিবারগুলোকে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। অন্যদিকে বনে এক বিশাল দল প্রাণী রাস্তার নিচে একটি সুড়ঙ্গ দিয়ে দেশ ছাড়ার চিন্তা করছে। এলফাবা তাদের বোঝাতে চায় যেন তারা থেকে গিয়ে ইউচারের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু তারা এতটাই ভীত যে কেউ তার সঙ্গে যেতে চায় না। ঠিক তখনই এলফাবার সামনে আসে ডালসিবিলা। সে জানায় যে ওজ এখন প্রাণীদের জন্য আর নিরাপদ নয়, তাই একমাত্র উপায় হলো ওজের বাইরে অজানা জায়গায় চলে যাওয়া। আর এতে করে এলফাবা প্রাণীদের বেঁচে থাকা নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং সে জায়গায় এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। ডালসিবেলা বলে এলফাবা নিজেও ওজে টিকে থাকা কঠিন, কারণ মানুষ তাকে মেরে ফেলতে না পারা পর্যন্ত থামবে না। এলফাবা প্রাণীদের বলে নিজের ঘরের মতো জায়গা আর কোথাও নেই, তাই তাদের এখানেই থেকে লড়াই করা উচিত। হঠাৎ করেই কাপুরুষ সিংহ এসে জানায় যে এলফাবা বানরদের ডানা দিয়েছে, যার ফলে তারা ইউচারের গুপ্তচর হয়ে গিয়েছে। এলফাবা সত্যিটা স্বীকার করে এবং বোঝানোর চেষ্টা করে যে ইউচার তাকে ধোঁকা দিয়েছিল, কিন্তু প্রাণীরা আর তাকে বিশ্বাস করে না এবং সুড়ঙ্গ দিয়ে চলে যায়। কিছু সময় পর দেখা যায় বক আবারও নেশার জন্য কাজ করছে। বক একটি ম্যাগাজিনে গ্লিন্ডা আর ফিওরোর বাগদানের খবর দেখে সেটি নিয়ে চলে যায়। সে বেরিয়ে যাওয়ার পরই হঠাৎ নেসার অফিসে এলফাবার আবির্ভাব হয়। নেসা সঙ্গে সঙ্গে এলফাবাকে দোষ দেয় তাদের বাবার শেষকৃত্যে না আসার জন্য। এলফাবা পাল্টা বলে তার বাবা তাকে সবসময় ঘৃণা করত, শুধু সে সবুজ ছিল বলে। এরপর এলফাবা নেসার কাছে প্রাণীদের বাঁচানোর জন্য সাহায্য চায়, কিন্তু নেসা আগে নিজের জন্য সাহায্য চায়। সে বলে সে চায় সবকিছু আবার আগের মতো হয়ে যাক, যেমনটা স্কুলে থাকাকালীন ছিল। এলফাবা যখন স্বীকার করে যে সে জানে না কি করবে, ঠিক তখনই গ্রিমোয়ার বইটি আবারও খুলে যায় এবং একটি জাদু দেখায়। এলফাবা সঙ্গে সঙ্গে সেই জাদুটি নেসার জোতায় প্রয়োগ করে। হঠাৎ করে নেসা ভেসে ওঠে আর আনন্দে হেসে ওঠে, কারণ সে জীবনে প্রথমবার হুইল চেয়ার ছাড়া হাঁটতে পেরেছে। এলফাবাও খুশি হয়, কারণ তার জাদু অবশেষে ভালো কিছু করেছে। ঠিক তখনই বক ঘরে ঢুকে পড়ে এবং এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। নেসা তাকে বলে এলফাবাকে ভয় না পেতে, কারণ সে সাহায্য করতে এসেছে এবং সে আশা করে এবার তারা একসাথে থাকতে পারবে। কিন্তু বক মনে করে নেসার আর তাকে প্রয়োজন নেই, সে শহরে যাওয়ার জন্য একটি পারমিট চাই। বক স্বীকার করে সে গ্লিন্ডাকে ভালোবাসে এবং বিয়ের আগে তার কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে চায়। ভীষণ রাগান্বিত হয়ে নেসা এটা মেনে নিতে পারে না। সে গ্রিমোয়ার তুলে নেয় এবং এমন একটি জাদু করতে চায় যা বকের হৃদয় তাকে এনে দেবে। সঙ্গে সঙ্গে বক অসুস্থ হয়ে পড়ে এবং তার হৃদয় ছোট হতে শুরু করে। গ্রিমোয়ারের জাদু কখনো ফিরে নেওয়া যায় না। সে নেসাকে ঘর থেকে বের করে দিয়ে নতুন একটি জাদু করে যা বকের প্রাণ বাঁচায়। চলে যাওয়ার আগে এলফাবা নেসাকে জানায় যে সে গ্লিন্ডা আর ফিওরোর বিয়েতে যাবে, সবাইকে ইউচাদের সত্যটা জানানোর জন্য। নেসা ভাবে এলফাবা আসলে ফিওরোর জন্যই যাচ্ছে এবং তাকে অনুরোধ করে তার সাথে থাকতে, কিন্তু এলফাবা বলে সে যাই করুক না কেন নেসার জন্য তা কখনোই যথেষ্ট নয় এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই নেসা ঘরের ভিতর একটি শব্দ শুনতে পায়, দরজা ভাঙার। দেখা যায় এলফাবা বককে একটি টিন ম্যানে পরিণত করেছে যাতে সে হৃদয় ছাড়াই বেঁচে থাকতে পারে। আয়নার ভিতর প্রতিচ্ছবি দেখে বক আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। নেসা সবকিছুর জন্য এলফাবাকে দায়ী করে। ভীষণ কষ্টে বক সেইখান থেকে পালিয়ে যায়। সন্ধ্যায় এলফাবা এমরন সিটিতে পৌঁছায়, যেখানে সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। সে গ্লিন্ডার জালনা ভেঙে তাকে বাইরে আনতে চায়, কিন্তু গ্লিন্ডা উড়ন্ত বানরদের নিয়ে চিন্তিত থাকায় এলফাবাকে ভিতরে নিয়ে যায়। এরপর তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ কথা বলার পর গ্লিন্ডা এলফাবাকে ইউচারের কাছে নিয়ে যেতে চায় যেন কোনো সমঝোতা করা যায়, কিন্তু এলফাবা চায় না গ্লিন্ডা এই ঝামেলায় জড়াক, তাই সে একাই চলে যায়। কিছুক্ষণের মধ্যেই এলফাবা ইউচারের ওয়ার্কশপে পৌঁছে যায়। ঠিক তখনই গ্লিন্ডাও দরজা ভেঙে ঢুকে পড়ে। গ্লিন্ডা আর ইউচার্ড এলফাবার সাথে নতুন করে শুরু করতে চায়, কিন্তু এলফাবা রাজি হয় না এবং দাবি করে যে ইউচার্ড সবাইকে সত্যটা জানাক। ইউচার্ড বলে সে মিথ্যা স্বীকার করলেও মানুষ তাকে বিশ্বাস করবে না। গ্লিন্ডা বলে এলফাবা যদি তাদের সাথে কাজ করে তাহলে সবাই আবারও বিশ্বাস করবে। গ্লিন্ডা এলফাবার হাত ধরে তাকে পাশে বসতে বলে। ইউচার্ড এলফাবাকে তার ট্রিক রুমে নিয়ে যায় এবং এলফাবাকে কিছুক্ষণের জন্য আনন্দ করতে দেয়, কিন্তু বিশাল মুখের মেশিনটি দেখেই সে থমকে যায়, কারণ সেটি তাকে আসল লক্ষ্য মনে করিয়ে দেয়। শেষ পর্যন্ত এলফাবা রাজি হয় ইউচার্ডের সাথে কাজ করতে এবং তার গোপন কথা লুকিয়ে রাখতে। শর্ত একটাই, ও যেসব প্রাণীকে মুক্ত করে দিতে হবে।
ইউচাট রাজি হয়ে এলফাবার হাতে বানরদের খাঁচার চাবি তুলে দেয়। এলফাবা সঙ্গে সঙ্গে সকল খাঁচা মুক্ত করে দেয় আর জানায় এখন তারা মুক্ত। মুহূর্তের মধ্যেই বানররা চিৎকার করতে করতে উড়ে গিয়ে পুরো বিল্ডিং ছড়িয়ে পড়ে। ইউচাট বিয়ের অনুষ্ঠানে চলে গেলে বানরদের নেতা ফিরে এসে ইউচাটের একটি ছবির পিছনে লুকোনো গোপন কক্ষ খুলে দেয়। ভেতরে ঢুকে এলফাবা আতঙ্কিত হয়ে দেখে শত শত প্রাণী খাঁচাবন্দি, যার মধ্যে তার পুরনো ছাগল শিক্ষকও ছিল। ভয়ঙ্কর ব্যাপার হলো তারা সবাই কথা বলার ক্ষমতা হারিয়েছে। ঠিক তখনই বিয়ের অনুষ্ঠান শুরু হয় আর ইউচাট ফিরে এসে দাবি করে এটা যেমনটা দেখাচ্ছে তেমনটা নয়। এলফাবা বুঝে যায় আসলে ইউচাট সেই দানব যাকে বিশ্বাস করা যায় না। সে নিজের জাদু শক্তি ব্যবহার করে খাঁচাগুলো মুক্ত করে দেয়। মুক্ত হওয়া প্রাণীরা ইউচাটের পিছনে তাড়া শুরু করে এবং ধাওয়া করতে করতে গিয়ে তারা অনুষ্ঠানে পৌঁছায়। আতঙ্কে সবাই ছুটোছুটি করতে থাকে। এই সুযোগে মরিবল চিৎকার করে বলে এটা নাকি এলফাবার আরেকটা আক্রমণ, সে সবাইকে মেরে ফেলতে চায়। ইউচাট পালিয়ে তার ওয়ার্কশপে লুকোতে চায়। এলফাবা তাকে ধরতে নিজের ঝাড়ু ছুড়ে দেয়। ঠিক তখনই ফিওরো তার সৈন্যদের নিয়ে হাজির হয় আর বলে অনেক পানি আনতে, কারণ শোনা যায় এলফাবা নাকি পানিতে দুর্বল। প্রথমে ফিওরো ঝাড়ু সরিয়ে ইউচাটকে মুক্ত করতে যায়, কিন্তু একটু ভেবে সে বন্দুক তাক করে। এরপর ঝাড়ুটা আবার এলফাবার দিকে ছুড়ে দিয়ে ইউচাটের গোপন কথা ফাঁস করার হুমকি দিয়ে তাকে খাঁচায় ঢুকতে বাধ্য করে। এলফাবা ফিওরোর সাথে একান্তে কথা বলতে চায়, কিন্তু গ্লিন্ডা এসে ব্যাখ্যা দাবি করে। ফিওরো ঘোষণা করে সে এলফাবার সাথে চলে যাচ্ছে। গ্লিন্ডা বুঝে যায় তারা সবসময় একে অপরকে ভালোবাসত। ভেঙে পড়লেও সে তাদেরকে যেতে দেয় যেন তারা সুখী হতে পারে। এইদিকে মরিবল ইউচাটকে মুক্ত করে এবং এলফাবাকে বের করে আনার ফোন দিয়ে আটে। গ্লিন্ডা বলে নেসা বিপদে আছে এমন গুজব ছড়ানো হোক, কিন্তু মরিবল মনে করে গুজব নয়, বিপদটাই বাস্তবায়ন করা হোক। এরপর গ্লিন্ডা গ্লেটহরে গিয়ে তার বিয়ে ভাঙার জন্য কাঁদতে থাকে। অন্যদিকে এলফাবার গোপন আস্থানায় সে আর ফিওরো একে অপরের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করে। পরে ফিওরো জানায় তার পরিবারের একটি বাড়তি দুর্গ আছে যেখানে তারা লুকোতে পারে, কিন্তু এলফাবা এতে দ্বিধায় পড়ে যায়। প্রাসাদে মরিবল নিজের জাদুশক্তি ব্যবহার করে এক ভয়ঙ্কর শক্তিশালী ঝড় তৈরি করে। এতে করে মঞ্চক ইনল্যান্ডে সবাই আশ্রয় নেয়, কিন্তু নেসা রাস্তায় ঘুরে বেড়াতে থাকে বুককে খুঁজতে। তার চিৎকার এলফাবার কানে পৌঁছায়। এলফাবা এক ভয়ঙ্কর দৃশ্যে তা অনুভবও করে। নেসাকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে এলফাবা। সে আর ফিওরো পরে আবারও দেখা করার সিদ্ধান্ত নেয়। ফিওরো আস্তানা ছাড়ার সাথে সাথে উড়ন্ত বানররা তাকে ঘিরে ফেলে। ঝড় থেমে যাওয়ার পর রহস্যময় বাড়ির ভেতর থেকে ডরোথি নামের একটি মেয়ে তার কুকুরকে নিয়ে বেরিয়ে আসে। এলফাবা সেখানে পৌঁছে দেখে তার বোন নেসা ইতিমধ্যে সেই বাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে। গ্লিন্ডা এটাকে দুর্ঘটনা বললেও এলফাবা রেগে ফেটে পড়ে। তার উপর গ্লিন্ডা জেনেও ডরোথিকে ইউচাটের কাছে পাঠিয়েছে, যে আদৌ কোনো জাদু জানে না। এলফাবা যখন বলে জুতাগুলো গ্লিন্ডার দেওয়া অধিকার ছিল না, গ্লিন্ডা পাল্টা বলে সে একাই এমন কিছু নেয়নি যা তার ছিল না। তখন এলফাবা মনে করিয়ে দেয় ফিওরো কখনো গ্লিন্ডার ছিলই না। এতে গ্লিন্ডা এলফাবাকে চর মারে আর এলফাবাও পাল্টা চর দেয়। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এলফাবা সহজে গ্লিন্ডার আক্রমণ এড়িয়ে যায়। বিরক্ত গ্লিন্ডা ছড়ি ফেলে দিয়ে সরাসরি ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই সৈন্যরা এসে এলফাবাকে গ্রেফতার করতে চায়। এলফাবা বুঝে যায় তাকে ধরার পরিকল্পনায় গ্লিন্ডাও জড়িত ছিল, কিন্তু হঠাৎ উড়ন্ত বানররা ফিওরোকে নিয়ে হাজির হয়। ফিওরো হুমকি দেয় এলফাবাকে না ছাড়লে সে গ্লিন্ডাকে গুলি করবে। সৈন্যরা সঙ্গে সঙ্গে এলফাবাকে ছেড়ে দেয়। ফিওরো তাকে ঝাড়ুটা ফিরিয়ে দিয়ে বলে তাকে ছাড়াই চলে যেতে। গ্লিন্ডা এলফাবাকে তার টুপিটাও দেয়, কিন্তু একটা কথাও বলে না। এলফাবা উড়ে চলে যায়। ফিওরো বানরদের বলে তাকে অনুসরণ করে রক্ষা করতে, কিন্তু সে বন্দুক নামাতেই সৈন্যরা তাকে ধরে ফেলে। পরে ফিওরোকে এলফাবার ব্যাপারে তথ্য বের করার জন্য ভয়ানক নির্যাতন করা হয়। এলফাবা এক ভীষণে সবকিছু দেখে ফেলে। তাকে বাঁচাতে সে গ্রিমোরিয়ার খুলে জাদু করে যাতে তার শরীর আর আঘাত না পায়, কিন্তু সেই জাদুতেই ফিওরো স্কোয়ার ক্রোতে পরিণত হয়। এতে এলফাবা বুঝে যায় সে যতই কাউকে সাহায্য করতে চাক সবকিছু আরো খারাপ হয়ে যায়। সে নিজেকে সত্যি ইউকেট ভাবতে শুরু করে। উড়ন্ত বানরদের ডেকে সে নেসার জুতো ফিরিয়ে আনতে পাঠায়। সন্ধ্যায় মরিবল ডরোথিকে প্রাসাদে নিয়ে আসে, তার সফরে পাওয়া 3 বন্ধুকে সঙ্গে নিয়ে। বক, ফিওরো আর সিংহ। ইউচাট নিজের যন্ত্র দিয়ে ভয়ের রূপ নেয় এবং বলে এলফাবাকে মারলে তাদের ইচ্ছেগুলো পূরণ হবে। দলটি বেরিয়ে গেলে নাগরিকরা উল্লাস করতে থাকে। বক চিৎকার করে বলে দুষ্ট জাদুকরী তার জীবন ধ্বংস করেছে। ব্যালকনি থেকে সব দেখে গ্লিন্ডা ভেঙে পড়ে। নিজের ঘরে ফিরে গিয়ে ভাবে সে কি ভুল দিকেই ছিল। পরে সে মরিবলের কাছে গিয়ে প্রশ্ন করে তারা কি খুব বেশি দূরে চলে গেছে। গ্লিন্ডা তার কবজি চেপে ধরে বলে গ্লিন্ডা ভদ্র সাজে ঠিকই, কিন্তু ভিতরে ভেতরে সে শুরু থেকেই এইটাই চাইছিল। এখন তার কাজ একটাই,
হাসা আর চুপ থাকা। সত্যিটা বুঝে গ্লিন্ডা ঘোড়ায় চড়ে চলে যায়। ঠিক তখনই উড়ন্ত বানররা ডোরোথিকে অপহরণ করে। আকাশে তাদের দেখে গ্লিন্ডা তাদের পিছু নেয়। ফিওরো দুর্গে এলফাবা ডোরোথিকে বেসমেন্টে আটকে রাখে এবং বলে জুতা খুললেই সে মুক্তি পাবে। গ্লিন্ডা এসে এলফাবাকে বোঝানোর চেষ্টা করলে এলফাবা এখন পুরোপুরি ইউকেট উইচ হয়ে উঠেছে। একটি উড়ন্ত বানর এলফাবাকে একটি চিঠি দেয়। গ্লিন্ডা ভাবে এইটা বুঝি ফিওরোর বার্তা, কিন্তু এলফাবা জানায় তারা ফিওরোর মুখ শেষবারের মতোই দেখেছে। গ্লিন্ডা ভেঙে পড়ে। এখন এলফাবা বলে এবার তারা আত্মসমর্পণের সময়। গ্লিন্ডা নিজের নাম পরিষ্কার করতে চাইলে এলফাবা তাকে থামায়। এরপর এলফাবা গ্লিন্ডার হাতে গিমারিয়ার তুলে দেয় এবং বলে এটা পড়তে শিখে ও যে পরিবর্তন আনতে। দুজনের হাত ধরে বন্ধুত্বের কথা আবারও নিশ্চিত করে। সবাই কাছে এলে এলফাবা গ্লিন্ডাকে আলমারিতে লুকিয়ে রাখে। দরজা বন্ধ করার আগে তারা একে অপরকে শেষবারের মতো বিদায় জানায়। দরজার ফাঁক দিয়ে গ্লিন্ডা আতঙ্কে দেখে থিওরো এসে এলফাবার উপর পানি ছুড়ে দেয় আর এলফাবা গলে যায়। দেওরঠি ঝাড়ু নিয়ে চলে যায়। গ্লিন্ডা এলফাবার টুপিটা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বানরদের নেতা তাকে একটি সবুজ এলিক্সারের বোতল দেয়, যেটা এলফাবা সবসময় তাই মায়ের স্মৃতি হিসাবে রাখ। পরে গ্লিন্ডা বোতলটি ইউচার্টকে দেখালে সে সঙ্গে সঙ্গে চিনে ফেলে। সত্যটা প্রকাশ পায়, এই এলিক্সারটি সে একসময় এলফাবার মাকে পান করিয়েছিল, ঠিক এলফাবা জন্মের আগে। এতেই পরিষ্কার হয়ে যায় কেন এলফাবার গায়ের রং সবুজ ছিল। গ্লিন্ডা বুঝতে পারে এলফাবা অসাধারণ শক্তির কারণ হলো সে দুই জগতে মিশ্রিত ছিল। এর মানে ইউচারি ছিল এলফাবার আসল বাবা। উড়ন্ত বানরদের ভয়ঙ্কর পরিস্থিতিকে পেছনে রেখে গ্লিন্ডা ইউচার্টকে ওজ থেকে বের করে দেয়। পরের দিন সকালে গ্লিন্ডা মরিবলকে ব্যালকনিতে নিয়ে যায় যেন তারা ইউচার্টকে হট এয়ার বেলুনে করে ওজ ছাড়তে দেখে। নিজের ক্ষমতা হারানোর ভয়ে মরিবল ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু গ্লিন্ডা কোনো করুণা দেখায় না। সে বানরদের ইশারা করে আর তারা মরিবলকে টেনে নিয়ে যায়। পুরো শহর তখন এলফাবার মৃত্যুর আনন্দে উৎসব করছে। গ্লিন্ডা নিজের বুদবুদের ভিতর বেশে ঘোষণা করে এখন থেকে সেই ওজের নতুন শাসক। এরপর গ্লিন্ডা সব প্রাণীদের সামনে আসতে বলে আর ঘোষণা করে এখন থেকে তারা সবাই ওজে মুক্ত ভাবে চলাফেরা করতে পারবে। অন্যদিকে ফিওরো দুর্গে পৌঁছে মাটির একটি গোপন দরজা খোলে। দেখা যায় এলফাবা সেখানেই লুকিয়েছিল। নিজের মৃত্যুকে ভুয়া প্রমাণ করে ফিওরো তাকে ধন্যবাদ দেয়, কারণ তাকে স্কেয়ারকো বানানোই তার জীবন বাঁচিয়েছে। এলফাবা হাসতে হাসতে তাকে সুন্দর বলে। দুজন একসাথে পালিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে গ্লিন্ডার সামনে গিমরের জ্বলে ওঠে এবং ধীরে ধীরে নিজে থেকেই খুলে যায়।